দর্শক, একজন মহিলার কথা কল্পনা করুন। গ্রামের সাধারণ একজন নারী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের চাকা ঘোরান। একদিন শুনলেন সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে। চোখে জল এলো খুশির। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ালেন, ফর্ম পূরণ করলেন, কাগজ জমা দিলেন, প্রতিদিন ফোনে স্ট্যাটাস চেক করলেন। আর তারপর একদিন হঠাৎ স্ক্রিনে ভেসে এলো দুটো শব্দ, ফর্ম বাতিল। কেন বাতিল? কারণ তার স্বামীর একটা ছোট্ট মুদি দোকান আছে, যেটার একটা ডিএসটি নম্বর রয়েছে। কিংবা কারণ সারা জীবনের সঞ্চয় দিয়ে তিনি ৩টে ঘরের একটা পাকা বাড়ি তুলেছেন। দর্শক, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ নারীর বাস্তব। আর এই বাস্তবতার পেছনে যে রাজনৈতিক খেলা চলছে, সেটা জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। শুরুটা করি একটু পেছন থেকে। পশ্চিমবঙ্গে যখন সরকার বদল হলো, তখন নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন। তখন রাজ্যের একটা বিশাল অংশের মানুষের বুকে ছিল অপার আশা। কেন্দ্রে একই দল, রাজ্যেও একই দল, ডাবল ইঞ্জিনের শক্তি। উন্নয়নের জোয়ার আসবে, বাংলার চেহারা বদলে যাবে। আর এই আশার সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছিল অন্নপূর্ণা ভান্ডার নামের একটা প্রকল্প। ঘোষণা ছিল জমকালো, রাজ্যের প্রতিটি পরিবারের নারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন, স্বনির্ভর হবেন, নিজের পায়ে দাঁড়াবেন। সেই স্বপ্নে ভর করে লক্ষ লক্ষ নারী ফর্ম জমা দিলেন। অনেকে তো দালালের কাছে টাকাও দিয়েছেন ফর্ম পূরণ করাতে। কিন্তু ভোটের বাক্স সিলগালা হতে না হতেই দৃশ্যপট বদলে গেল। সম্প্রতি রাজ্য সরকার একটা পর্যালোচনা বৈঠক করেছে। আর সেই বৈঠকের পর যে নতুন নিয়মাবলী বেরিয়েছে, সেটা পড়লে মনে হবে এই প্রকল্পটা আসলে মানুষকে সুবিধা দেওয়ার জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছে মানুষকে বাদ দেওয়ার জন্য। প্রায় ২৮ লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিলের মুখে পড়েছে। ২৮ লক্ষ সংখ্যাটা একবার মাথায় নিন। এটা কোনো ছোট সংখ্যা নয়, এটা ২৮ লক্ষ পরিবার, ২৮ লক্ষ নারীর ভেঙে পড়া স্বপ্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো বাতিলের পেছনে যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে। দর্শক, এই শর্তগুলো শুনলে আপনি নিজেই বিচার করতে পারবেন এগুলো যৌক্তিক নাকি হাস্যকর। ধরুন, একটা পরিবারের একজন ছেলে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী, মানে হয়তো পিয়ন বা গার্ড, মাসিক বেতন ৮-৯ হাজার টাকা। সেই টাকায় পুরো পরিবার চলে। এখন নতুন নিয়ম বলছে, পরিবারের কেউ সরকারি চাকরি করলে পুরো পরিবারের ফর্ম বাতিল। আগে নিয়ম ছিল শুধু আবেদনকারী নিজে চাকরি করলে পাবেন না, যেটা একটা যুক্তিসঙ্গত শর্ত ছিল। কিন্তু এখন পরিবারের যে কোনো একজন সদস্য চাকরি করলেই সব শেষ। একজন পিয়নের বেতন কি পুরো পরিবার ধনী হয়ে যায়? সেই পরিবারের বৌমার কি কোনো আর্থিক সাহায্যের দরকার নেই? এরপর আসুন জিএসটি নাম্বারের প্রসঙ্গে। গ্রামগঞ্জে একটা ছোট্ট মুদি দোকান চালাতে গেলেও আজকাল জিএসটি নাম্বার নিতে হয়। সেই দোকানের মাসিক আয় হয়তো ৫-৬ হাজার টাকা, কখনো কখনো তার চেয়েও কম। কিন্তু নতুন নিয়ম বলছে, পরিবারের জিএসটি নাম্বার থাকা মানেই আপনি সচ্ছল, আপনার সাহায্যের দরকার নেই। এটা কি কোনো যুক্তির কথা? জিএসটি তো দেশের কর ব্যবস্থার একটা অংশ। সরকারই তো বলে জিএসটি নিন, ডিজিটাল হন, স্বচ্ছ হন। আর সেই জিএসটি নেওয়ার শাস্তি হলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া। এটা কি পুরস্কার নাকি শাস্তি? কিন্তু দর্শক, সবচেয়ে হৃদয় বিদারক শর্তটা এখনো বলিনি। নতুন নিয়ম বলছে ৩টে পাকা ঘর থাকলে ফর্ম বাতিল। একবার ভাবুন, একটা সাধারণ পরিবার, বাবা মা সারা জীবন খেটে খুঁটে একটু একটু করে ইট জমিয়েছে, সিমেন্ট কিনেছেন, ধীরে ধীরে একটা ছোট্ট পাকা বাড়ি তুলেছেন। ৩টে ঘর, একটায় বাবা মা থাকেন, একটায় ছেলে বৌমা, আরেকটা রান্নাঘর। এটাই কি বিলাসিতা? এটাই কি সচ্ছলতার প্রমাণ? তাহলে কি সরকার চায় বাংলার মানুষ আজীবন কাঁচা ঘরে থাকুক, মাটির দেয়ালে পিঠ দিয়ে বসে থাকুক, তবেই সরকারি সুবিধা পাওয়ার যোগ্য? আর ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও বাতিল। গ্রাম বাংলায় ৫০ ডেসিমেল জমি মানে কি? মানে একটা ছোট্ট বসত বাড়ি, আর তার পাশে হয়তো একটু ধান ক্ষেত, যেটা সারা বছর চাষ করে পরিবারের চালের যোগান হয়। এটুকু জমি থাকলেই আপনি ধনী? এটুকু থাকলেই আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই? দর্শক, এই শর্তগুলো পাশাপাশি রাখলে একটা ছবি পরিষ্কার হয়ে ওঠে। এগুলো সুবিধা দেওয়ার শর্ত নয়, এগুলো সুবিধা থেকে বঞ্চিত করার সুপরিকল্পিত নকশা। এমনভাবে শর্তের জাল বোনা হয়েছে যে গ্রাম বাংলার প্রায় সব পরিবারই কোনো না কোনো শর্তে আটকে যাবে। আর ফলাফল ২৮ লক্ষ ফর্ম বাতিল। কিন্তু গল্প এখানেই থামেনি। এর চেয়েও নিষ্ঠুর একটা সিদ্ধান্ত আছে, যেটা শুনলে আপনার বিশ্বাস হবে না। নতুন নিয়মে বলা হচ্ছে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, এরা কেউই আর এই টাকা পাবেন না। দর্শক, এরা কারা জানেন? এরা সেই নারীরা যারা দিনরাত এক করে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষের স্বাস্থ্য সেবা দেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করেন, স্কুলে পড়ান। এদের কোনো নির্দিষ্ট বেতন নেই, কোনো পিএফ নেই, কোনো চাকরির নিরাপত্তা নেই। মাসে হয়তো ২-৩ হাজার টাকা সম্মানী পান। এদেরও বাদ দেওয়া হলো কেন? কারণ এরা নাকি সরকারের সাথে যুক্ত। এটা কি ন্যায় বিচার? নাকি এটা সেই মানুষগুলোর প্রতি চরম অবিচার যারা সমাজের সবচেয়ে নিচের তলায় থেকে দেশ করছেন?
আর সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্তটা এখনো বাকি ছিল। নতুন নিয়মে বলা হচ্ছে যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের সেই টাকা ফেরত দিতে হবে। দর্শক, একবার চিন্তা করুন, একজন দরিদ্র নারী ৩,০০০ টাকা পেয়ে হয়তো সন্তানের স্কুলের বই কিনেছেন, হয়তো সেই টাকায় সংসারের চাল ডাল এসেছে, হয়তো অসুস্থ শ্বশুরের ওষুধ কেনা হয়েছে। সেই খরচ হয়ে যাওয়া টাকা এখন ফেরত দিতে হবে। কিভাবে, কোথা থেকে? এটা কোন ধরনের শাসন? এটা তো মানুষের পেটে লাথি মারা। উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া, হাওড়া থেকে মুর্শিদাবাদ, রাজ্যের প্রতিটি কোণ থেকে নারীদের আর্তনাদ ভেসে আসছে। তারা জিজ্ঞেস করছেন, আমরা কি দোষ করেছি? সব কাগজ তো দিয়েছিলাম, সব তথ্য তো সঠিক দিয়েছিলাম, তাহলে এখন কেন বাতিল? আর কেনই বা টাকা ফেরত দেব? আর এই পুরো বাতিল প্রক্রিয়ায় স্বচ্ছতার নামগন্ধ নেই। আবেদনকারীরা পোর্টালে ঢুকে দেখছেন ফর্ম বাতিল লেখা, কিন্তু কেন বাতিল সেটা কোথাও লেখা নেই। কোনো ব্যাখ্যা নেই, কোনো আপিলের সুযোগ নেই। কিছু ব্লকে ভেরিফিকেশন হয়েছে, কিছু ব্লকে হয়নি, অথচ সবার ফর্ম বাতিল হচ্ছে সমানভাবে। ১০ই জুলাইয়ের মধ্যে সব ভেরিফিকেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যেখানে ভেরিফিকেশন হয়নি সেখানে কি ভিত্তিতে বাতিল হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। দর্শক, এবার একটু বড় ছবিটা দেখি। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে একটা ধারাবাহিক প্যাটার্নের অংশ হিসেবে। মনে করুন গত কোরবানির ঈদের কথা। তখন একটা অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে হিন্দু পরিবারের পালিত গরু মুসলিম ক্রেতাদের কাছে বিক্রি করা যাবে না। আপাতদৃষ্টিতে এটাকে ধর্মরক্ষার মোড়কে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এর আসল ভুক্তভোগী কে হলো? সেই দরিদ্র হিন্দু গোয়ালা আর কৃষক, যারা সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে গরু লালন পালন করে শুধুমাত্র ঈদের মৌসুমে একটু লাভের আশায়। একটা সিদ্ধান্তে তাদের পুরো পরিবারের বছরের পরিশ্রম জলে গেল, গরু হাটে গেল না, লাখ টাকার ক্ষতি হলো, উৎসবের বদলে ঘরে নেমে এলো কান্না। এরপর দেখা গেল বুলডোজার রাজনীতি। অবৈধ দখল উচ্ছেদের নামে রাস্তার ধারে ছোট ছোট দোকান গুঁড়িয়ে দেওয়া হলো। সেই দোকানগুলো দিয়ে হাজার হাজার পরিবারের ভাতের সংস্থান হতো। আর খোঁজ নিলে দেখা যায় এই ভেঙে ফেলা দোকানগুলোর একটা বড় অংশ সাধারণ পরিবারের, যাদের ভোটে এই সরকার ক্ষমতায় এসেছে। তাদের জীবিকার উপরই চলছে বুলডোজার। আর এখন অন্নপূর্ণা ভান্ডারের ২৮ লক্ষ ফর্ম বাতিল। একটা প্যাটার্ন দেখা যাচ্ছে কি, যে জনগোষ্ঠী এক বুক আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, বারবার তাদেরই পিঠে ছুরি চলছে। আর প্রতিবারের সেই ছুরিকে মুড়িয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন, শৃঙ্খলা আর সংস্কারের মোড়কে। সরকার হয়তো ভাবছে শর্তের বেড়াজাল দিয়ে কিছু টাকা বাঁচাবে, বাজেটের চাপ কমাবে, কিন্তু যে বিশ্বাসের ভিতের উপর তারা ক্ষমতায় এসে বসেছে, সেই ভিত যে ফাটল ধরেছে সেটা কি তারা দেখতে পাচ্ছেন? মানুষের বিশ্বাস একবার ভাঙলে সেটা জোড়া লাগানো কংক্রিট দিয়েও সম্ভব হয় না। আগামী নির্বাচনে এই ২৮ লক্ষ পরিবারের প্রত্যেকটা সদস্য মনে রাখবে এই দিনগুলোর কথা, মনে রাখবে সেই লাইনে দাঁড়ানোর কথা, সেই ফর্ম পূরণের কথা, আর সেই বাতিলের শখটা। ইতিহাস সাক্ষী, যে সরকার নিজের মানুষের সাথে প্রতারণা করে সেই সরকারের মানুষ ক্ষমা করে না। আজ হয়তো রাস্তায় মিছিল হচ্ছে না, আজ হয়তো প্রতিবাদের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি বাতিল ফর্মের পেছনে একজন নারীর চোখের জল আছে, প্রতিটি উচ্ছেদের পেছনে একটা পরিবারের ভাঙা স্বপ্ন আছে। আর সেই জল, সেই ভাঙা স্বপ্ন একদিন একদিন উত্তর খুঁজবেই। দর্শক, আপনার কি মনে হয় এই ২৮ লক্ষ ফর্ম বাতিলের আসল কারণটা কি সত্যি যোগ্যতা যাচাই, নাকি এটা একটা সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত যেখানে ভোটের আগে স্বপ্ন বেচা হয়েছিল আর এখন সেই স্বপ্নের দাম আদায় করা হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি মনে করেন এই সত্যটা আরো মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ যতদিন মানুষ জানবে না ততদিন এই খেলা চলতেই থাকবে।